প্রবল ঝড় বৃষ্টি এর জেরে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি। কলকাতা বিমানবন্দরে না নেমে প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটল মমতার বিমান। এই ঘটনায় প্রশ্নে এটিসি, তারা আগে থেকে কেন সতর্ক করলো না? সেটা করলে তো এমন বিপত্তিতে পড়তে হতো না। প্রবল দুর্যোগ, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এর জেরে বৃহস্পতিবার বিকেলে নির্দিষ্ট সময়ে কলকাতায় নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানের ওঠানামা থেকে যাবতীয় সমস্যা সবকিছুই নজর রাখে এটিসি। বিমানে কোনো সমস্যা হলে পাইলটরাও সরাসরি যোগাযোগ করেন এটিসির সঙ্গে। উড়ানের 1 ঘন্টা আগে এটিসিকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয় আবহাওয়া দপ্তর। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে, আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও। এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, এটিসি কিভাবে ক্লিয়ারেন্স দিয়ে দিল? দুর্যোগ সম্পর্কে কেন এটিসি আগেভাগে সতর্ক করলো না? এটিসি আগে সতর্ক করলে তো অন্ডাল থেকে মমতার বিমান উঠতই না। তাহলে এমন বিমান বিপত্তি এড়ানো যেত। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে, আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও এবং কলকাতায় কী হতে চলেছে। সুতরাং থান্ডারস্টর্ম যদি একবার বলে দেওয়া হয় তখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যায় যে এর নানা রকম বিপত্তি আছে। তো এই বিপত্তিটা পাইলটরাও জানেন, এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এনারাও জানেন, আর এদের কাছে সম্পূর্ণ সব জায়গার ইনফরমেশান এসে থাকে। সেই বেসিসেই পাইলটদের ইনস্ট্রাকশন করেন যে প্লেনটাকে নামানো যাবে কি ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে, যে 3 জন পার্টি বললাম, একটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, 2 নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আর 3 নম্বর হচ্ছে পাইলট। এই 3-এর কোনো এক জায়গায় হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। এদিন প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতার বিমান। কখনো কলকাতা বিমানবন্দরের আকাশসীমায় চক্কর, কখনো রাজপুর সোনারপুরে, কখনো মহেশতলায়। প্রায় 1.5 ঘন্টা এভাবে চক্কর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব আকাশপথে 30 মিনিট। দুপুর 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় নামার কথা ছিল 3:55, কিন্তু দুর্যোগের কারণে তা করা যায়নি। মমতার বিমান নামে বিকেল 5:19। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে অতিরিক্ত 2 ঘন্টার জ্বালানি মজুদ ছিল। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা রানওয়েতে ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই, ওখানে অপেক্ষা করা হয়। বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণ আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। প্রায় 1.5 ঘন্টা চক্কর, তারপর মমতার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। অনেকেরই দাবি, এটিসি আগে থেকে দুর্যোগের সতর্ক বার্তা দিলে এমন বিপত্তি এড়ানো যেত। নিউজ 18 বাংলা। খারাপ আবহাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি। প্রবল ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে নামতে সমস্যায় পড়ে মমতার বিমান। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে। এর আগেও একাধিকবার মমতার বিমান বিপত্তির ঘটনা ঘটেছে।
বীরভূমের দুবরাজপুর থেকে সভা সেরে কলকাতায় ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান রওনা হয় বৃহস্পতিবার দুপুর 3:39 কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল 3:55। তার কিছুক্ষণ আগেই দুর্যোগ, শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। এই দুর্যোগের জেরে প্রায় 1.5 ঘন্টা আকাশেই চক্কর কাটতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। গত বছরের 25শে নভেম্বর বনগাঁয় কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল তার। রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে, তাই ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে বনগাঁ যান তিনি। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না, কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। এর আগেও একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এ নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময়ও বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। নিউজ 18 বাংলা। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ডিজেলের সম্পূর্ণ এক্সাইজ ডিউটি প্রত্যাহার কেন্দ্রের। ডিজেল এক্সাইজ ডিউটি 10 টাকা থেকে কমে হলো 0, আর পেট্রোলের এক্সাইজ ডিউটি 13 টাকা থেকে কমে হলো 3 টাকা। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। মৈত্রেয়ী, কি সিদ্ধান্ত নিল কেন্দ্র? কবে থেকে লাগু হচ্ছে এই দাম? দেখো, নতুন দাম যদি রিটেল প্রাইসের কথা বলা হয়, সেই রিটেল প্রাইসে কিন্তু কোনো বদল হচ্ছে না। কিন্তু সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত যে সমস্ত সংস্থা রয়েছে সেই সংস্থাদের ওপর যে বার্ডেন রয়েছে সেই বার্ডেন কমানোর জন্য। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো যাতে না হয়, আগামী দিনে রিটেল প্রাইস যাতে বাড়ানো না হয়, সেই কারণেই কিন্তু এই এক্সাইজ ডিউটি প্রত্যাহার অনেকটাই কমানোর সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। ডিজেলের যে এক্সাইজ ডিউটি নেওয়া হতো, যেখানে লিটার প্রতি 10 টাকা করে নেওয়া হতো এক্সাইজ ডিউটি, সেটা একেবারে 0 করে দেওয়া হয়েছে এবং পেট্রোলের লিটার প্রতি 13 টাকা থেকে এক্সাইজ ডিউটি কমানো হলো 3 টাকা, অর্থাৎ 10 টাকা এখানেও কমানো হয়েছে। এতদিন পর্যন্ত 13 টাকা করে লিটার প্রতি এক্সাইজ ডিউটি দিতে হতো। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে মেজারমেন্ট নেওয়া হয়েছে, সেই মেজারটা নেওয়া হয়েছে সমস্ত যারা তেল উৎপাদনকারী বা তেল রপ্তানি সংস্থা যারা রয়েছে তাদের কথা মাথায় রেখে। তার কারণ বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের তরফ থেকে এই বার্তা আসছিল যে তারা পেট্রোল ডিজেলের দাম বাড়াতে পারেন। অর্থাৎ যে চাপ এই মুহূর্তে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ফলে পড়ছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে তাদের যে ক্ষতি হচ্ছে তার বোঝাটা সাধারণ মানুষের উপর যাতে না চাপায়, সেই কারণেই কিন্তু এই এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সঙ্গে থাকো মৈত্রেয়ী।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট এবং এই অবস্থায় দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ডিজেলে সম্পূর্ণ এক্সাইজ ডিউটি প্রত্যাহার করল কেন্দ্র। ডিজেল এক্সাইজ ডিউটি 10 টাকা থেকে একেবারেই শূন্য হয়ে গেল, আর পেট্রোলের এক্সাইজ ডিউটি 13 টাকা থেকে কমে হলো 3 টাকা, অর্থাৎ 10 টাকা করে এক্সাইজ ডিউটি কমানো হলো পেট্রোল এবং ডিজেলে। এক্সাইজ ডিউটি কমলেও এখনই যদিও কমছে না জ্বালানির দাম। জ্বালানির এক্সাইজ ডিউটি বা অন্তঃশুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ। ডিজেলে সম্পূর্ণ এক্সাইজ ডিউটি প্রত্যাহার কেন্দ্রের। এতদিন পেট্রোলে লিটার প্রতি 13 টাকা এক্সাইজ ডিউটি দিতে হতো, ডিজেলে এক ধাক্কায় লিটার প্রতি 10 টাকা থেকে এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ শূন্য হলো ডিজেলে। আর পেট্রোলে এক্সাইজ ডিউটি কমে হলো 3 টাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ, একটু এই বিষয়টা বোঝার চেষ্টা করবে যে এক্সাইজ ডিউটি সরকার, কেন্দ্রীয় সরকার কমিয়ে দিল 10 টাকা, এর ফলে কতটা এর প্রভাব অর্থনীতিতে পড়তে পারে, সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারেন? না, সাধারণ মানুষ উপকৃত হবে, কিন্তু সরকারি কোষাগারের চাপ পড়বে, অর্থনীতির নিয়মের সেটাই সবাই জানে। কিন্তু সব থেকে বড় ঘটনা হচ্ছে যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, যুদ্ধের সম্ভাবনা, আজকে বিকেল বেলাতে খুব হাই পাওয়ার মিটিং হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই যে সিদ্ধান্ত, এর মধ্যে রাজনীতি যেরকম আছে, আগামী দিনে কয়েকদিনের মধ্যে ভোট আছে এবং ভোটেরও একটা অঙ্ক এর মধ্যে কষা আছে। কারণ দেখুন, অঙ্কের নিয়মে তেলের দাম বাড়বার কথা, সরকার সেখানে বাড়াচ্ছে না, এবং মানুষও আশঙ্কিত ছিল যে আগামী দিনে তেলের দাম বাড়তে পারে। সরকারি কোষাগারে চাপ পড়লে সেই চাপটা সরকার কতদিন নিজে নিতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার যখন এই এক্সাইজ ডিউটি কমিয়ে দিল, সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করছে। কারণ অলরেডি এলপিজি গ্যাসে মানুষকে অতিরিক্ত দাম দিতে হচ্ছে, জিনিসপত্রের কিছু কিছু দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার হয়তো একটা ব্যালেন্সিং করার চেষ্টা করছে, কিন্তু আমি বলবো এটা ভারতবর্ষের অর্থনীতিতে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যেখানে যুদ্ধের আবহে দাম বাড়বার কথা, সরকারি কোষাগারে চাপ পড়ছে, অলরেডি আন্তর্জাতিক বাজার থেকে বেশি ডলার খরচা করে তেল কিনতে হচ্ছে। আগামী দিনে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা এখনো অব্দি প্রত্যেকটা দেশ সন্দিহান। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ একটা নতুন আমি বলবো দিগন্ত খুলে দিল, যেখানে আগের থেকেই সাধারণ মানুষের কষ্ট লাঘব করবার জন্য অর্থনীতির নিয়মের উল্টো পথে হেঁটে এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হলো। এটা আপাতভাবে মানুষকে স্বস্তি দেবে, কিন্তু আমি ভারতবর্ষের জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্য, অর্থনীতির যে বুনিয়াদ, সেই বুনিয়াদকে শক্ত রাখবার কথা মাথায় রেখে আমি কিন্তু সন্দিহান যে আগামী দিনে ভারতবর্ষের কোষাগারে এটা কতটা চাপ সৃষ্টি করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা, শুধুমাত্র ভোটমুখী 5 রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভার্চুয়ালি মিটিং করবেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি জানা যাচ্ছে আর এই বৈঠক নিয়ে কি কি আলোচ্য বিষয়? মূলত সমস্ত রাজ্যগুলি কতটা প্রস্তুত রয়েছে এই যে বর্তমানের পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি রয়েছে, এবং তার ফলে খুব স্বাভাবিকভাবেই সরকারের উপর একটা চাপ পড়ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজ্যগুলি কতটা প্রস্তুত রয়েছে সেই প্রস্তুতি খতিয়ে দেখা, এবং কেন্দ্র কিভাবে চাইছে রাজ্যগুলি মুভ করুক সেই বিষয় সম্পর্কেও একটা সম্যক ধারণা দেওয়ার জন্যই এই বৈঠক আজকে আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সন্ধ্যে 6:30টার সময় ভার্চুয়ালি এই বৈঠক করবেন সমস্ত মুখ্যমন্ত্রীদের। শুধুমাত্র নির্বাচনমুখী যে রাজ্যগুলি রয়েছে 5 রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি, অসমের মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভার্চুয়ালি যোগ দেবেন এই বৈঠকে।
এই যে 5 নির্বাচনমুখী রাজ্য রয়েছে, সেই 5 নির্বাচনমুখী রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারি পর্যায়ে পরবর্তীকালে বৈঠক করা হবে এবং সেই রাজ্যগুলির যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়েও একটি স্টক টেকিং নেওয়া হবে। মূলত আগামী দিনে কি পদক্ষেপ করা হতে পারে এবং এখনো পর্যন্ত কতটা প্রিপেয়ারনেস রয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এই সবটা বোঝার জন্যই কিন্তু আজকে সন্ধ্যে 7:30 এই বৈঠক। ধন্যবাদ মৈত্রী। যুদ্ধের আঁচে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা কালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। ফের কি লকডাউনের ছক কেন্দ্রের বিজেপি সরকারের? জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নোটবন্দি ভোটবন্দি করে নাম কেটে শুধুই হেনস্থা। যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বাংলা। বিজেপিকে হুঁশিয়ারি মমতার। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21-এ কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি।